আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তুমি আমার ভাইয়ের বউ হতে রাজি হও, নয়তো এই ছাদ থেকে এক্ষুনি আমি লাফিয়ে পড়ব। শান্ত স্তব্ধ পরিবেশ, কথাটি যেন সবার কর্ণকুহরে আগুনের স্ফুলিঙ্গের মতো ঢুকে গেল। সেই সাথে মস্তিষ্কে প্রবেশ করিয়ে দিল উত্তেজনা, যে উত্তেজনার বশীভূত হয়ে হইচই করে উঠল উপস্থিত থাকা মানুষগুলো, যারা দোতলার ছাদে দণ্ডায়মান মেয়েটিকে উদ্দেশ্য করে নানান কথা তীর ছুড়ে দিচ্ছিল, নামার আহ্বান জানাচ্ছিল, লাফিয়ে না পড়ার অনুরোধ করছিল। তবে একজন মানুষই ভাবালেশ, যাকে ঘিরে আজকের এই দৃশ্য, সেই মেয়েটি অত্যন্ত নীরব, মুখশ্রীতে নেই কোনো অবাকতা, উৎকণ্ঠা, স্তব্ধতা। মেয়েটি আবার বলে উঠল, শুনতে পাচ্ছ আফরা? আমি তোমাকে বলছি, সিদ্ধান্ত জলদি নাও। উত্তর হ্যাঁ বোধক হলে তোমার আমার দুজনের জন্যই ভালো, তবে উত্তর না হলে আমি ঝাঁপিয়ে পড়ব, মৃত্যু নিশ্চিত, আর জেলে যাবে তুমি। আমি কিন্তু তোমাকে হুমকি দিচ্ছি না, অনুরোধ করছি, রাজি হয়ে যাও প্লিজ। আফরা নামক মেয়েটি তবুও শান্ত। কোনো রকম উত্তর না পেয়ে যখনই মেয়েটি ঝাঁপিয়ে পড়বে, মেয়েটির বন্ধু মহল আফরার সামনে এসে দাঁড়ায়, অনুরোধ করে বলে ওঠে, প্লিজ আফরা, রাজি হও, মিথ্যে মিথ্যে রাজি হও। নাজিয়ার জেদ তুমি জানো না, ও সত্যি সত্যি লাফিয়ে পড়বে, ও খুব ডেসপারেট, প্লিজ রাজি হয়ে যাও। আফরা এবার ভাবে, তার একটা মিথ্যে যদি একজন মেয়ের প্রাণ বাঁচাতে পারে, ক্ষতি কি বলতে। মাথা নেড়ে সায়জা নিয়ে কিছু বলবে, তার আগেই আফরা টের পায় তার পাশে থাকা একজন মেয়ে মাথা নেড়ে না করছে আড়ালে, যেন কেউ দেখে ফেললেই কিছু একটা হয়ে যাবে। আফরার মনে একটা বিষয় ধাক্কা খেল। তীক্ষ্ণ চোখে নাদিয়ার বন্ধু মহলকে পরখ করতেই সবার ঠোঁটের ভাঁজে দুর্গম কিছু হাসিল করার সূক্ষ্ম এক হাসি দেখতে পেল। নড়ে চড়ে উঠল আফরা। হুট করে তার ঠোঁটের ভাঁজেও ফুটে উঠল অদ্ভুত এক হাসি, যে হাসি হয়তো কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। উচ্চস্বরে বলল, আমি তোমার ভাবি হতে রাজি, তবে একটা শর্ত আছে, তুমি রাজি? পরিবেশ যেন আরো গম গম করে উঠল। নাদিয়া মেয়েটি ছাদের রেলিং থেকে নেমে হাসি মুখে বলল, কী শর্ত বলো, আমি রাজি। তোমাকে এই মুহূর্তে ছাদ থেকে লাফ দিতে হবে। আফরা দুর্লভ হাসল। আঁতকে উঠল সবাই। অদ্ভুত বিস্মিত নজরে সবাই মেয়েটিকে দেখতে লাগলো। ভাবাবেগ হলো না আফরার, বরং পরিস্থিতিটাকে আরো অদ্ভুত করতে বলল, বলো রাজি? যে মেয়ে ভাইয়ের বউ করতে আত্মহত্যার ব্ল্যাকমেল করতে পারে, সে মেয়ে ভাইয়ের জন্য আত্মহত্যা করতে পারবে না? জলদি করো, তুমি লাফিয়ে পড়ার পরপরই আমি তোমার ভাইকে বিয়ে করব, প্রমিস। নাদিয়া দুপা পিছিয়ে গেল। টের পেল তার হাত পা অসম্ভব রকমের কাঁপছে। এত তাড়াতাড়ি সে মরতে চায় না। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে এলো। ধপ করে আছড়ে পড়ল ফ্লোরে। আঁতকে উঠল নাদিয়ার বন্ধু মহল, দৌড়ে গেল ছাদে। এসব নাদিয়ার পরিবার জানলে তাদের অবস্থা যে কি হবে ভাবতেই তারা মূর্ছা যাবে ভাব। এত ভয়, তবুও কেন যে এত বড় রিস্ক নিতে গেল, তার জন্যই বলে ভাবিয়া করিও কাজ। এত কিছুর মাঝেও আফরার ঠোঁটের ভাঁজে হাসি। হাতে থাকা কম দামি ঘড়িটায় এক পলক নজর বুলিয়ে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। ভার্সিটি আসতে না আসতেই এরকম পরিস্থিতিতে পড়বে আগে জানা ছিল না, নয়তো আজ সে ভার্সিটিতেই আসতো না। এসব বড়লোকি ঝামেলা থেকে যত দূরে থাকা সম্ভব ততই মঙ্গল। বড়লোকেরা কি মানুষকে মানুষ মনে করে? সাইকোলজি নিয়ে পড়ছে মেয়েটি, ফাইনাল ইয়ারে সবে উঠেছে। আরেকটা বছর কেটে গেলে ভার্সিটির পাঠ চুকাবে সে। তবে এখন আর এই বিষয়টা তার মাথায় আসছে না। সে ঢের বুঝতে পারছে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে কেউ তাকে ডাকছে, একদম ছিন্ন ভিন্ন করে দিবে। বাবা মা বিহীন মেয়েটার এতদিনের লড়াইকে ধূলিসাৎ করে দিবে এক নিমিষেই। ভয় পেল আফরা, এক প্রকার কুকিয়ে উঠল। টের পেলেও কেউ তার হাতটা শক্ত করে ধরেছে, ভরসা খুঁজে পেল। আস্তে আস্তে স্বাভাবিক হতেই অপর পাশে দাঁড়ানো মেয়েটি বলল, ঠিক আছে সাফরা। মাথা নাড়ল আফরা। মধ্যম দিকের একটা চেয়ারে বসেই হাঁপ ছেড়ে বাঁচল যেন। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী রইল না। কিছু মানুষের তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকে এফোড় ওফোড় করে দিতে সক্ষম। চোখ বুজে পড়ে রইল নিজ আসনে। পাশে বসা মীরা দীর্ঘশ্বাস গোপন করে বসে রইল। মেয়েটার এমন আচরণ তাকে কষ্ট দেয়। এমনি ঝামেলার শেষ নেই, তার মধ্যে আজকে বাড়তি ঝামেলা জুটল। উপরওয়ালায় জানে সামনে কি হয়। অপরাহ্ন, নির্দয় নির্দাগ সূর্য উপচে পড়া ভালোবাসা দিচ্ছে ধরণীকে। অতিষ্ঠ মানব সমাজ এক চিলতে বাতাসের জন্য ছটফট করে। কর্মজীবনে ব্যস্ত মানুষগুলো হাঁসফাঁস অবস্থায় কাজ করে। না করলে তো টাকা মিলবে না, খাবে কি?
ঘামে যুবথুবু শরীর, বিতৃষ্ণ মন। রাস্তার ধার ঘেঁষে হাঁটছে আফরা। রোদের আলোয় ধুলোবালিগুলো চিকচিক করছে, দৃষ্টি ফেলা দেয়। তাই তো চোখ মুখ কুচকে হাঁটছে সে। মনের মধ্যে এখন আর চিন্তারা নেই, শুধুমাত্র এই রোদ থেকে বাঁচার আকুতি। দ্রুত পায়ে হেঁটে ছোটখাটো এক দোকানে ঢুকে পড়ে সে। 5 টাকার একটা চকলেট কিনে আবার হাঁটা ধরে। বড়লোকের 8 বছরের এক আদরে দুলালিকে পড়ায়। প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, না হলে নাকি সে পড়বে না। অগত্যা 5 টাকা বাড়তি খরচের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে খরচ করতে হয়। কয়েক কদম হাঁটতেই দোতলার সুন্দর বাড়িটা চোখে পড়ে। বাড়িটা দেখলে যেন আফরার প্রাণ জড়িয়ে যায়। মনে মনে কত শত ইচ্ছে পোষণ করে এরকম বাড়ি তাদেরও হবে, আরাম আইসে সেও কাটাবে। তবে সব ইচ্ছে কি আর সত্যরূপ নেয়? তাদের মতো নিম্নবিত্তদের এমন ইচ্ছে পোষণ করাও যে পাপ। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভেতরে ঢুকে আফরা, আর ঢুকতেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে এবাড়ির ছোট ছেলে আরাফ। দৃষ্টি তার আফরার ওপরেই। দৃষ্টিটা ঠিক কী রকম আফরার বুঝতে বাকি থাকে না। ভেতরে ঢোকার সাহস হয় না, তবে যে যেতেই হবে। কাঁপা কাঁপা পা ফেলে এগিয়ে যেতেই সামনে এসে দাঁড়ায় ছাত্রীর মা, এ বাড়ির বড় বউ। স্বস্তি নিঃশ্বাস ফেলে ছাত্রীর রুমে ঢুকে পড়ে আফরা। এ বাড়ির ছেলেদের যে চরিত্রের দোষ আছে আগে থেকে জানা ছিল তার। টিউশনটা তার ভীষণ দরকার ছিল। 1 ঘন্টা পড়িয়ে আর 1 ঘন্টার সময় মেয়েটার পেছনে ব্যয় করলেই মাস প্রতি 10,000 টাকা। তার জন্য টাকাটা বিশাল। ঘরে যে অসুস্থ ছোট বোনটা যন্ত্রণা ভোগ করছে, সে এতটুকু কুদৃষ্টি সহ্য করতে পারবে না। তার জন্য অপেক্ষা করছিল মিহি। আফরা যেতেই তার সামনে হাত পেতে দেয়। আফরা ভ্রু কুচকে বিরক্ত প্রকাশ করে 5 টাকা চকলেটটা হাতে তুলে দেয়। মেয়েটার মুখে হাসি ফোটে। আফরা কিছুক্ষণ তাকিয়ে রইল সেই হাসি মাখা মুখটার দিকে। একটু বেশি মায়া মায়া লাগে তার। পরের মেয়ের জন্য এত টান আসছে কেন? এদের রক্তে যে বিষ রয়েছে, তবুও কেন বাইরের খোলস এত সুন্দর? কথাগুলো মনে হলেই আফরার মনে হয় নিজ হাতে যদি এ বাড়ির 3 ছেলেকে খুন করতে পারত, রক্তগুলো হাতে মাখত। এই বন্দিদশা থেকে বাড়ির মহিলাগুলোকে মুক্ত করতে পারত। কিন্তু আফরা যে সেই শক্তি সাধ্য নেই, না আছে সাহস। রক্তে যে তার ভয়। সে মানুষের মন নিয়ে খেলতে পারে, কিভাবে মানুষের মনের কথা একছুটে বুঝে ফেলা যায় সে বুঝতে পারে। সাইকোলজি সাবজেক্টটা তো এমনি এমনি নেয়নি। বৃহৎ এক উদ্দেশ্য যে সাইকোলজি নামটার আশেপাশে কিলবিল করে। এই ম্যাম, কি এত ভাবছো? সময় তো চলে যাচ্ছে, পড়াবে কখন? আকাশ কুসুম ভাবনা থেকে বের হয় মিহির কথায়। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ে আফরা। এই মেয়ে তাকে সময়জ্ঞান শেখাচ্ছে। আজ একটু বেশি পড়াবে বলে ঠিক করে বলল, আমাকে সময় জ্ঞান শেখাতে হবে না। আজ একটা পড়া ভুল হলে স্কেলের বাড়ি পড়বে তোমার নরম হাতে। ভয় পেয়ে যায় মিহি। এই মুহূর্তে আফরাকে তার দানবের মতো মনে হচ্ছে। বড় বড় চোখ দুটো কেমন আরেকটু বড় করে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে কাচুমাচু করতে আফরার স্বাভাবিক হয়, একটু বেশি রাগ দেখিয়ে ফেলছে। শান্ত স্বরে কিছু বলবে তার আগেই মিহি বলে, তুমিও কি স্কেল দিয়ে আমাকে মারবে, যেমনটা বাবা মাকে মেরেছে? আফরা আটকে ওঠে। সে শুধু জানতো এ বাড়ির মহিলারা মানসিকভাবে নির্যাতিত, কিন্তু শারীরিক প্রহারও যে করে সে ঘুণাক্ষরেও টের পায়নি। মেয়েটার ওপর অসীম মায়া টের পায় আফরা। শান্ত স্বরে বলে ওঠে, তোমার বাবা তো মাকে মারে না, তখন তো তারা খেলছিল। তোমরা ছোটরা যেমন পুতুল পুতুল খেলো, পুতুলের বিয়ে দাও, তেমনি তারাও খেলছিল। তাদের তো বিয়ে আগেই হয়েছে, এখন তারা জীবন নিয়ে ছিনিমিনি নামক খেলাটা খেলছিল। এটা বড়দের খেলা, ছোটদের নয়। এখন পড়তে বসো। তাহলে মা অমন করে কান্না করে কেন? মার খুব কষ্ট হয়। কি বলবে ভেবে পায় না আফরা। এরকম পরিবারে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই মেয়েটার ভবিষ্যৎ আদৌ শক্ত কিনা আফরা সন্দেহ হচ্ছে। বলল, তোমার মেয়ের কোনো কষ্টই হয় না মিহি। তোমরা যখন পুতুলের বিয়ে দাও, মেয়ে পুতুলের মালিক মিছে মিছে কান্না করে না, তেমনি তোমার বাবা মা যে খেলাটা খেলে ওখানেও তোমাদের মতো মিছে মিছে কান্না করতে হয়। তোমরা ছোট বলে আস্তে আস্তে কান্না করো, তোমার মা তো বড় তাই শব্দ করে কান্না করে। ওটা তো খেলা, সত্যি সত্যি নাকি? আফরা এমনভাবে কথাগুলো মিহির মাথায় ঢুকিয়ে দিল, মেয়েটা এক ছুটে সহজ হয়ে গেল। আফরার কথাটা সে সত্যি ধরে নিয়েছে। আফরাও মুখ হাঁ করে শ্বাস ফেলল। কতগুলো মিথ্যে বলতে হলো, যদিও তার জীবনটাই মিথ্যেতে ভরা। দরজার ওপাশ থেকে সরে দাঁড়ায় মিহির মা মনিরা। এসেছিল আফরার জন্য নাস্তা নিয়ে।
কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই থেমে যায় সে। ভেতরে ঢুকে আফরার চোখে চোখ মেলানোর সাহস তার হয় না, তাই চলে যাওয়ার জন্য হাঁটা ধরে। যাওয়ার সময় খেয়ে যেতে পারবে। জানিস বোন, তোর ননদ আজ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু কোন ভাইয়ের জন্য দিয়েছে সেটাই বুঝতে পারছি না। না বুঝলে কি করে রাজি হব বলতো? বড় বোনের কথায় কেঁপে উঠল অথই। সেই কম্পন টের পেল না আফরা। ডান সাইড প্যারালাইজড তার। সারাদিন এই ছোটখাটো শক্ত বিছানায় পড়ে থাকে। বড় বোনটা আসলেই খাইয়ে দেয়, না হলে সারাটা দিন খিদে নিয়ে পড়ে থাকে। অভিযোগ করার সাহস হয় না, করবে কি করে? তার ভুলেই তো এই দুর্গতি। আফরা নিজ মনে আবার বলল, কি বলিস অথই? বিয়েটা করেই নি বল, শক্তপোক্ত এক অভিভাবক হবে, তোর অপারেশনটাও করব। কানিশ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ে। ভালো বাম হাত নাড়ানোর চেষ্টা করে অথই, খুব একটা সুবিধে করতে পারে না। হাসে আফরা। জেনে শুনে কেউ মৃত্যুর পথ বেছে নেয়, তার ছোট বোনটা বুঝতে পারছে না তার মতো ভীত মেয়ে আগুনের গুহায় ঢুকবে। দুমুঠো খেয়ে পড়ে জীবন চললেই যে তার হলো। বিলাসিতা তাদের সাথে যায় না, সহ্যও হবে না। বিড়বিড় করে বলল, আমি ভীতু, সাহসী হতে চাই না, তবে কেন মনের মধ্যে বিদ্রোহ টের পাই। কিছু জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে ইচ্ছে করে কেন? তবে কি আমি পাগল, স্বাভাবিক মানুষ না? অন্ধকার ঘর, আলো ছিটে ফোটা নেই। নরম বিছানার ঠিক মাঝখানটায় এলোমেলো হয়ে শুয়ে আছে নাদিয়া। বেছানো বাম হাতে আগলে ধরা মদের গ্লাস। আয়েশ করে একটু পর পর চুমুক বসাচ্ছে সে। এই মুহূর্তে এর থেকে আরামের কিছু নেই যেন। মদ খেলে তো দুঃখকে ভুলে থাকা যায়। এই যে সে মনের যাতনাগুলো ভুলে গিয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছে, তার লক্ষ্যই তো এমন। পরপর 6 গ্লাস মদ গলথকরণ করে উঠে দাঁড়ায় নাদিয়া। নেশা তেমন হয়নি, দিব্যি হাঁটছে সে। হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে বের হতেই বাবা মাকে চোখে পড়ে। টিভিতে দুজন রোমান্টিক মুভি দেখছে। দুজনের হাতেও সেম দুটো গ্লাস, যেখানে বিচরণ করছে অ্যালকোহল। নাদিয়া সরাসরি বাবা মার পাশে বসে। দুজন টিভিতে এতই মত্ত, মেয়ে যে তাদের পাশে বসেছে খেয়াল করেনি। কেসে ওঠে নাদিয়া। হালকা নড়ে চড়ে উঠলেও রিমোট হাতে তুলে চ্যানেল পরিবর্তন বা টিভিটা বন্ধ করার কোনো প্রয়াস তাদের মধ্যে দেখা যায় না, যেন এগুলো নিত্যদিনের চলমান ঘটনা। নাদিয়ার মধ্যে লজ্জা বা অস্বস্তি টের পাওয়া গেল না। পায়ের ওপর পা তুলে বসে বলল, ভাইয়া আজও আসেনি? তোমার ভাই কবে বাড়িতে আসবে? মিসেস নুরি কথাটা বলে উঠলেন। মহিলার নাম ছিল নূরজাহান আক্তার। বিয়ের পর হয়েছিল নূরজাহান বেগম, কিন্তু হুট করেই কবে যে নূরজাহান বেগম থেকে মিসেস নুরি হয়ে উঠলেন নাদিয়ার বুঝে আসে না। আর এই মিসেস নুরি হওয়ার সাথে সাথেই তার ভাই বোনদের জীবনেও আমূল পরিবর্তন ঘটে গেল। ছোট্ট নাদিয়া ফ্যাশন বুঝতে শিখল, স্ট্যাটাস বুঝতে শিখল। এখন আর তার পা মাটিতে পড়ে না। নিম্ন স্তরের মানুষদের পিছিয়ে মাটি থেকে বহু হাত উপর দিয়েই হাঁটে। নাদিয়া কিছুক্ষণ চুপ করে বলল, তোমার কি উচিত নয় ভাইয়াকে বাড়িতে আনা? বিরক্ত হলেন মিসেস নুরি। রোমান্টিক সিনে কনসেন্ট্রেট করতে অসুবিধে হচ্ছে তার। বরের সাথে একটু আলাদা সময়ও দেখছি কাটানো যাবে না, অথচ 24 ঘন্টা সময়ের প্রায় 22 ঘন্টায় তিনি অনল মাহমুদের সাথে আঠার মতো লেগে থাকেন। আর এই 2 ঘন্টার কথা না হয় নাই বলা হলো, সে তো মিনিটে মিনিটে ফোন করতেই কেটে যায়। অনল মাহমুদ বলল, তোমার ভাইয়া কি বাড়ি আসার মানুষ? দেখো গিয়ে কোনো হোটেলে মেয়ে নিয়ে পড়ে আছে। খবরদার বাবা, এমন অপবাদ আমার ভাইকে দিবেন না। নাটক কম করে করবেন। কি ভাবছেন আমি কিছু জানি না? প্রতি রাতে মেয়ে আপনি পাঠান, কিন্তু আমার ভাই আপনার মুখের ওপর বুড়ো আঙুল দেখিয়ে মেয়েগুলোকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কেচ্ছা আমাকে শোনাতে আসবেন না। অনল মাহমুদের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। এমন কাজ করে বা বর্তমানে মিথ্যে বলেও সে অনুতপ্ত বা ইতস্ততের মধ্যে পড়েন না, বরং বিরক্ত হয়ে বললেন, আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার ভাই সত্যি পুরুষ মানুষ। তো এত এত সুযোগ থাকার পরে কেউ হেলায় ছেড়ে দেয়? ঠিকভাবে মানুষ হয়নি। ভাগ্যিস হয়নি। তোমরা মানুষ মানেই তো অন্যদের চোখে অমানুষের সর্বোচ্চ পর্যায়ে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমার ভাইকে বিয়ে করাবো, এরপর তোমাদেরকেও আমি দেখে নিব। হনহনিয়ে বাইরে হাঁটা ধরে নাদিয়া। মিসেস নুরি আর অনল মাহমুদ নাদিয়ার কথাটা হেসেই উড়িয়ে দেন, কারণ ঘুড়ি যতই উড়ুক না কেন নাটাই তো তাদের হাতেই বন্দি। দুজনেই দৃষ্টি ঘুরায় টিভির পর্দায়, মুখে মুচকি হাসি বিরাজমান দৃশ্য দেখে। একে অপরকে যখনই জড়িয়ে নিতে যাবে, ওপর থেকে ভেসে আসে কোনো এক পুরুষালী চিৎকার। চিৎকারটা ঠিক এমন, আমার বউ এনে দাও, আমার বউ চাই, আমার বউকে কোথায় রেখেছ?
এমন অনেক আহাজারি যার মধ্যে একটাই কমন শব্দ, বউ। ছেলেটার সব কিছুতেই যেন বউ নামক রমণীটি মিশে রয়েছে। অনল মাহমুদ উপরের দিকে তাকিয়ে বিশ্রী ভাষায় কয়েকটা গালি দিলেন। তার ছেলেটিকে নাকি ছেলেটির বউকে বোঝা গেল না, কিন্তু মিসেস নুরি ঠিকই বুঝলেন। হেসে উঠলেন তিনি। একসময় আহাজারি থেমে গেল, শান্ত হয়ে গেল পুরো বাড়ি। ড্রয়িং রুমের সোফায় বসে দুজন মধ্যবয়সী পুরুষ মহিলাও মত্ত হয়ে পড়লেন উল্লাসে। নাদিয়া সরাসরি গাড়ি নিয়ে বের হয় হাইওয়ে রাস্তা ঘেঁষে। ধুলোবালি উড়িয়ে ছুটতে থাকে সে, চোখে মুখে ক্রোধের দাবানল। কোনো এক রাজ্যকে ধ্বংস করে দিতে সক্ষম, যেন শুধু সময়ের অপেক্ষা। নিজের ঘরে পড়ছিল আফরা। এই রাতটুকুই পায় নিজেকে নিয়ে ভাবার জন্য। যার একাংশই সে ভবিষ্যতের কথা ভেবে পড়ালেখায় ডুবে থাকে। পড়তে ইচ্ছে না হলেও জোর করে দৃষ্টি নিবদ্ধ রাখে বইয়ের গোটা গোটা অক্ষরে। ছোটবেলায় মামা যখন বলতো গাড়ি ঘোড়ায় চড়ে সে পড়ালেখা করে যে, তখন আফরা ভাবত, কই, সে তো পড়ালেখা করে না, স্কুলে যায় আসে, এতটুকুই। পড়তে ইচ্ছে হয় না তার, তবুও সে তো গাড়িতে চড়ে, ঘুরে বেড়ায়। মামা তাহলে এমন বলছে কেন? মামাকে শুধাত সে। সব সময় মতো সে দেখত, প্রশ্নটা শুনেই তার মামা একগাল হাসত। আদরে ভঙ্গিমায় কোলে নিয়ে বলতো, এখন তো তুমি অন্যের গাড়িতে চড়েছ, টাকা দিতে হচ্ছে বিনিময়ে। কে টাকা দিচ্ছে? আমি, তোমার মা অথবা তোমার বাবা? এগুলো আমরা উপার্জন করি, তুমি না তো, তাই এগুলোতে তোমার হক সামান্য। কিন্তু তুমি যখন বড় হবে, পড়ালেখা করবে, মস্ত বড় কলেজে ভর্তি হবে, একসময় মস্ত বড় অফিসার হয়ে বের হবে, তখন তোমার টাকা হবে, যেভাবে পারো খরচ করতে পারবে, কাউকে কৈফিয়ত দিতে হবে না। নিজের কেনা গাড়িতে চড়বে, তোমার নিজস্ব ড্রাইভার থাকবে, তাকে যখন তখন হুকুম করতে পারবে। এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এখন বলো তো, কোনটা বেশি ভালো? আফরা তখন ভাবত, পরিশ্রম জিনিসটা যেন বড্ড কষ্টের। বাবা মামাকে তো দেখত, তাই তার কাছে মনে হতো বাবার টাকায় অন্যের গাড়িতে চড়া ঢের ভালো। চটপট বলে উঠত, আগেরটাই ভালো। আফরার মামা হাসত, তার হাসি যেন তখন চওড়া হতো। এই হাসির মানে ছোট্ট আফরা বুঝতো না, কিন্তু এখন বুঝে। জীবন নামক বাস্তবতায় ঘুরপাক খেয়ে যুবতী আফরা এখন মামার সব কথা বুঝে। তবে মামাকে জোর গলায় নিজের বোকামো ভুলের কথা বলতে পারে না নিজের টাকায় বিলাসিতা করা ঢের ভালো। মামাটা যে হুট করে কোথায় হারিয়ে গেল, আফরা এত খুঁজেও পেল না। গাড়ির শব্দে আপন ভাবনা থেকে বের হয় আফরা। ভ্রুকুচকে দরজার দিকে তাকায়। এত রাতে এদিকে কে গাড়ি নিয়ে আসবে? কিছুটা ভয়ও পায় সে। ভয় তার দ্বিগুণ হয় দরজায় কড়া নাড়ার শব্দে। বড়সড় ঢোক গিলে তবুও যেন গলা শুকিয়ে যায়। সে এত ভীতু কেন? নিজের মনেই প্রশ্ন করে, উত্তর আসে না। দৌড়ে যায় বোনের ঘরে, দরজায় তালা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চাবিটা গুপ্ত জায়গায় লুকিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় দরজার দিকে। ক্রমশ যেন মাথা ঘুরে ওঠে। এবার অপর পাশের মানুষটা বিরক্ত হয়ে বার কয়েক জোরে বাড়ি বসায় দরজায়। আফরা দরজা খুলে বাইরে চোখ রাখতেই ভয়গুলো পালিয়ে গিয়ে এক রাশ অবাকতা ফুটে ওঠে। অস্পষ্ট সুরে বলে ওঠে, নাদিয়া তুমি? নাদিয়া হাসে। আফরাকে পেছন ফেলে নিজেই ঘরে ঢুকে পড়ে। বিরক্ত আর ভয়ের মিশ্রণে অদ্ভুত মুখের ভঙ্গিমা হয় আফরার। শক্ত কণ্ঠে বলে ওঠে, কার পারমিশনে ঘরে ঢুকলে? আমি তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছি? অপমানিত হওয়ার কথা থাকলেও নাদিয়া হয় না, বরং আফরার এমন কাঠখোট্টা টাইপের আচরণে তার ভালো লাগে। ভাবালেশ বলে ওঠে, তোমার কাছে আসার আগে মদের 6টা গ্লাস শেষ করে এসেছি, তারপরেও দেখো নেশা হয়নি। গাড়ি চালিয়ে এসে তোমার সামনে বসে স্বাভাবিকভাবে কথা বলছি। তোমার কথা বুঝতে পারছি, অথচ তুমি স্বাভাবিক থেকেও আমার আসার কারণ বুঝতে পারছো না। এটা কেমন কথা বলো তো? তোমাকে আমি অত্যন্ত চালাক ভেবেছিলাম। তোমার মনে হয় না তুমি একটু বেশি করছো? আজ যে কাণ্ডটা তুমি করেছো, এর জন্য আমি চাইলেই তোমাকে মানহানির কেসে ঢুকিয়ে দিতে পারতাম, জানো? একে তো ব্ল্যাকমেল করেছো, তার ওপর পুরো ভার্সিটি আজ থই থই হয়ে গিয়েছে। আমার সম্মানে একটু হলেও আঁচ লেগেছে নাদিয়া। এরপর আবার তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো। সাহস কি করে হয় তোমার? আফরার কথায় নাদিয়া হুট করে বিছানায় গা এলিয়ে দেয়। চমকায় আফরা, এই মেয়ে কি থাকার চিন্তা ভাবনা করছে নাকি? নাদিয়া বলে ওঠে, তোমার বিছানাটা এত শক্ত কেন? ঘুমানো যায়? আমার বাড়ির বিছানা কত নরম জানো? এক মুহূর্তে নাদিয়ার ইঙ্গিত বুঝে ফেলল আফরা।
এই মেয়ে তাকে বিলাসিতা লোভ দেখাচ্ছে। আফরা তাচ্ছিল হাসল, মুখে হাসি ধরে রেখেই বলল, আমার বিছানা শক্ত নয়, নরম তোমার শরীর, কিন্তু আমার শরীর এতটা নরম নয়, খাপ খাবে না, তোমার দূরে থাকাই শ্রেয়। সেদিকের কথা আর বাড়ালো না নাদিয়া, শুয়ে থেকেই বলল, আমি যতদূর জানি তোমার বয়ফ্রেন্ড নেই, না আছে কোনো পরিবার। আছে বলতে একটা ফ্রেন্ড। তাহলে না করছো কেন? আমার ভাইয়াকে তো চেনোই, তারপরেও না। তোমার ভাইকে? আফরার প্রশ্নে চোখ বড় বড় হয়ে এলো নাদিয়ার। বিশ্বাসই করতে পারছে না তার ভাইকে এ মেয়ে চিনে না, তাও আবার এই এলাকায় থাকে। অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার ভাইয়াকে তুমি চেনো? এত সম্ভব? কেন, তোমার ভাই কি প্রধানমন্ত্রী নাকি যে তাকে চিনতেই হবে? নাদিয়া হেসে উঠল। মেয়েটাকে তার দারুণ লেগেছে, আর বলল না তার ভাইকে অজানাই থাকুক, ব্যাপারটা তার মজা লাগছে। অথচ আফরা মনে মনে নাদিয়াকে বেকুব বলে গালি দিল। সে ভেবেছিল মেয়েটা চালাক, এখন তো দেখছে বোকার হত্ত। বলল, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার প্রস্তাব আগেই নাকচ করে এসেছি, তাই ছ্যাচড়ার মতো পেছনে ঘুরবে না, এসব আমি একদম পছন্দ করি না। এক প্রকার জোর করেই বের করে দিল নাদিয়াকে। নাদিয়ার খানিক রাগ হলেও কিছু বলল না। গাড়ির কাছে গিয়ে আবার কি মনে করে যেন ফেরত আসলো। দরজায় দাঁড়িয়ে বলল, তোমাকে আমি এমনি এমনি সিলেক্ট করিনি, তোমাকে আমার ভাবি করেই ছাড়বো। ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলিয়ে নাও। আফরা ঠোঁটের কোণেও সূক্ষ্ম এক হাসি দেখা যায়, যা স্পষ্ট হওয়ার আগেই মিলিয়ে যায়। চ্যালেঞ্জ? তার জীবনটা কি এখন কারো চ্যালেঞ্জের সংঘর্ষে শেষ হয়ে যাবে? সে তো এমন চায়নি। তাহলে প্রতিবার কেন সে এমন সংঘর্ষের কারণ, হাতিয়ার হয়? তার স্বাভাবিক জীবন কোথায় গিয়ে হারালো? কোথায় গেল সেই শৈশব? কোথায় গেল সেই খিলখিলে হাসি? কোথায় বা গেল সেই চেনা পরিচিত বাবা মা মামা? কোথাও নেই। তার জীবনটা সময়ের পরিক্রমায় যাচ্ছে ঠিকই, তবে কোনো দিক নেই, নেই কোনো লক্ষ্য, নেই কোনো স্বপ্ন। শুধু ইচ্ছেটা হলো দুমুখ, একবার নিজের জন্য আরেকবার বোনের জন্য কথা বলে। তার জীবনচক্রের সীমান্তই মৃত্যুতে। এই তোর সাহস তো কম না, বাবির কাছ থেকে টাকা নিস, জন্মের রিক্সা চালানো শিখাইয়া দিব। সবে মাত্র রিক্সা থেকে নেমে ভাড়াটা পরিশোধ করবে আফরা, ঠিক তখনই উগ্র কণ্ঠের আওয়াজ ভেসে আসে। চোখ তুলে তাকায় আফরা। ভার্সিটির কিছু ছেলে পেলে ভাবি ডাকের অর্থটা বুঝতে পারে না। রিক্সাওয়ালা ভয় পেয়ে রিক্সা ঘোরাতে নিলেই আফরা ব্রু কুচকে বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, এই মামা দাঁড়ান, আমি আপনাকে যেতে বলেছি। ভাড়া হাতে ধরিয়ে দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। রিক্সাওয়ালাকে আর পাইকে জীবন নিয়ে এখান থেকে যেতে পারলেই যেন বাঁচে। একজন রিক্সা চালকের পুঁজির উৎসটায় যে রিক্সা, সেটা খোয়ালে জীবন নিয়ে টানাপোড়েন হবে না। রিক্সাওয়ালা যেতেই আফরার সামনে ছেলেগুলোর দিকে তাকায়। বেশভূষায় বড়লোকি ভাব, হয়তো তার থেকে জুনিয়রই হবে। শক্ত কণ্ঠে বলল, ভাবিকে? ভাইয়াটাই বা কে? ছেলেগুলো মাথা নিচু করে নেয়, যেন জোর করে সম্মান ধরে রাখছে। আফরা বুঝতে পারে এদের বলে কোনো কাজ হবে না, তাই ভার্সিটির ভেতরে ঢুকে পড়ে। ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করলে আর কোনো কাজ করা সম্ভব হবে না। তার আজ অনেক কাজ বাকি। এখানে বসুন ভাবি, আমরা চলে যাচ্ছি, এখন চল তোরা। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আফরা। এটা কোন ধরনের খেলা? এরকম সম্বোধন নিয়ে কে খেলছে তার সাথে? দুটো ক্লাস শেষ করে লাইব্রেরিতে এসেছিল সে, ক্লাস দুটো ভালোভাবে করতে পারেনি। সহপাঠীরাও তাকে ভাবি ভাবি করছে। এমতো অবস্থায় ক্লাসে মনোযোগ ধরে রাখা দুঃসহ হয়ে দাঁড়িয়েছিল। ক্লাস শেষ হতেই কোনো রকমে গা বাঁচিয়ে লাইব্রেরিতে কেবলই পা রেখেছে। এর মধ্যে জুনিয়র একজন ছেলে কথাটা বলে উঠল। বিরক্তির সাথে আফরা রাগ টের পেল। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেপেলেগুলোকে পরখ করে বলল, এই দাঁড়ান, একদম উঠবেন না। কার নেতৃত্বে এসব হচ্ছে? কে ভাবি রাখতে বলেছে? আর এই সরকারি ভাইয়াটাই বা কে? ছেলে মেয়েগুলো ওর মুখ চাওয়াচাওয়ি করছে। আফরা শক্ত হয়ে দাঁড়িয়েই রইল। একজন ছেলে মিনমিন করে বলল, আমাদের তো কয়েকটা বড় ভাই এসে বলল আপনাকে ভাবি ডাকতে, আর কোনো রকম সমস্যা যেন না হয় তাই দেখতে। চোখ বুজে শ্বাস ফেলল আফরা। মস্তিষ্ক তার একটা নামই ইশারা করছে, নাদিয়া। এই মেয়ে ছাড়া এমন কেউ করবে না। কয়জন মানুষ চিনে তাকে? দৃষ্টিটা স্বাভাবিক করে বলল, জাস্ট আপু বলবেন, পরবর্তীতে ভাবি শুনলে একটাকে আস্ত রাখবো না বলে রাখলাম। পড়াশোনা করতে এসেছেন, কারো হুকুম পালন করতে না। আর এক মুহূর্ত দাঁড়ায় না আফরা। যে কারণে লাইব্রেরিতে এসেছিল কাজটা সম্পূর্ণ করেই লাইব্রেরি ত্যাগ করে। ছেলে মেয়েগুলো অদ্ভুত দৃষ্টিতে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে রয়।
মেয়ের ঝাঁজ অন্যরকম। এই মুহূর্তে তাদের মাঝ নদীতে সাঁতার কাটার মতো মনে হচ্ছে। এক তীরে বাঘ দাঁড়িয়ে আছে তো আরেক তীরে সিংহ। যে তীরে যাবে না কেন শিকার তাদেরকে হতেই হবে। কে জানে আবার কুমিরের ভয় আছে নাকি। ছেলে মেয়েগুলো আবার নিজেদের আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। আর আফরা সে তো তন্ন তন্ন করে খুঁজে চলেছে নাদিয়াকে। আজ একটা উচিত শিক্ষা দিবে সে। মেয়েটির সাহস দিন দিন কেমন বেড়ে চলেছে। নাদিয়াকে পেল ভার্সিটির শেষ মাথায়। এক ঝটকায় বসা থেকে দাঁড় করিয়ে শক্ত করে হাতটা চেপে ধরল। ব্যথায় চোখ মুখ কুচকে নিল নাদিয়া। আফরার মাঝে তেমন ভাবান্তর দেখা গেল না। শক্ত হাতের থাবা আর একটু শক্ত করে বলল, বলেছিলাম না আমার শরীর তোমার মতো নরম নয়, খাপ খাওয়াতে পারবে না। এবার বুঝলে তো? ব্যথা মিশ্রিত মুখশ্রী এক নিমিষে যেন গায়েব হয়ে গেল। নাদিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি এক হাসি। তবে আফরার কাছে সেটা বিষ ছাড়া কিছুই লাগলো না। হাতের থাবা নরম হয়ে এলো। নাদিয়া নিজের হাত ঝাড়া দিয়ে বলল, সমস্যা কি বলো? নরম জিনিসে শক্তের প্রভাব পড়লেই তো শক্ত হয়ে উঠবে। আমার যে শক্ত হয়ে ওঠাটা জরুরি। আমি কেন নাদিয়া? পরিবারহীন, চাল চুলোহীন এক মেয়ে আমি, যার আপন বলতে কেউ নেই। তাকেই কেন তোমার ভাইয়ের জন্য পছন্দ হলো? দেশে তো মেয়ের অভাব পড়েনি। কারণটা গোপন থাক, অন্য কোনো দিন। তবে হঠাৎ এত রাগের কারণ? তুমি বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? সবাইকে তুমি বলেছো আমাকে ভাবি ডাকতে, না হলে কেন ডাকবে? তোমার ভাই কে? আফরার কথায় ভ্রু কুচকালো নাদিয়া। সে বলেছে কই? অবাক হয়ে বলল, আমি কাউকে বলিনি, বিশ্বাস করো। কাউকে বলিনি ভাবি ডাকতে। আমি নিজেই বুঝতে পারছি না আবার কোন ভাইয়ের উদয় হলো। তুমি কিন্তু আমার ভাবি হবে, না হলে তোমার জীবনের ইতি টানতেও আমার 2 মিনিট সময় লাগবে না। কেঁপে উঠল আফরা। মেয়েটা তাকে হুমকি দিচ্ছে, জীবন নেওয়ার হুমকি দিচ্ছে। সে কি মৃত্যুকে ভয় পায়? হৃৎপিণ্ডটা যেন চিৎকার করে বলছে, তুই ভয় পাস আফরা? তুই সত্যিই খুব ভয় পাস মৃত্যুকে? না হলে তোর হৃদয় কাঁপবে কেন? কেন বুকে চিনচিনে ব্যথা করবে? দৃষ্টি নরম হয় আফরার। নাদিয়া হেসে ওঠে। হাসিটা তা ছিলই বটে। একসময় হাসির শব্দটা বাড়তে থাকে। কি ভয় পেলে আফরা? উফ সরি ভাবি, আমি তোমার একমাত্র ননদ ভাবি। আমাকে কেন ভয় পাবে? তোমার আমার সম্পর্ক তো মধুর হবে। আফরা ছুট লাগায়, দৌড়াতেই থাকে। এক দৌড়ে ভার্সিটির গেট দিয়ে বাইরে চলে আসে। হাত পা কাঁপছে তার। এই মুহূর্তে নাদিয়াকে তার সাইকো মনে হচ্ছে, যার পাগলামিতে তার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু সে তো জীবনটা এভাবে শেষ করে দিতে চায় না। তার যে বৃহৎ এক ইচ্ছে আছে। আফরার এমন দৌড়ে যাওয়া দেখে নাদিয়ার মনে আনন্দের জোয়ার বয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে সে। এই ভয়টাই সে দেখাতে চেয়েছিল, ভাবি বানাবে, তবে তার অভিভাবক নয়। মেয়েটাকে বুঝতে হতো সে কার সাথে উঁচু গলায় কথা বলছে। নাদিয়া মাহমুদ ছাড়ার পাত্রী নয়। তার চোখ যে জহুরির চোখ। যা বা যাকে চোখে পড়ে এবং ভালো লেগে যায় তার নিস্তার নেই, যতক্ষণ না সে চাইবে। অনল মাহমুদ মস্ত বড় হার্ট স্পেশালিস্ট। কেরিয়ার জীবনে ছোটখাটো হুটহাট কেস ব্যতীত আর কোনো কেসে অসফল তিনি হননি। এর জন্য তার অবশ্য ডিমান্ডের খামতি নেই। সুযোগটা লুফে নিতেও সময় ব্যয় করেন না তিনি। যেখানে 50,000-এ কাজ হয়ে যাবে সেখানে লাখ লাখ টাকা ডিমান্ড করে আসছে এতদূর। তার মালিকানায় আজ দেশের মস্ত বড় 3টা হসপিটাল। অবশ্য লাখ টাকা ডিমান্ড তা কেবল টাকাওয়ালাদের কাছে। গরিবদের কাছে তো সে মানবতার এক অপার মাধ্যম। কপালে অনেক মানুষের দোয়া তার জুটেছে, আবার অনেক মানুষের অভিশাপও। সেসবের সে কান বা চোখ কোনোটাই দেন না। প্রয়োজনই পড়ে না। দিব্যিত জীবন চলে যাচ্ছে। নিজের কেবিনেই বসেছিলেন তিনি, পাশে স্ত্রী মিসেস নুরি। ব্রেক টাইম কাটাচ্ছেন দুজন। লাঞ্চ সেরেই আরামে চোখ বুঝেছেন দুজন। হাতের মুঠোয় হাত, শক্ত তার বাঁধন। আহা, ভালোবাসা। হসপিটালে ভালোবাসার আইকন হিসেবে বেশ আলাপও হয়। দুইজন তখন মুখোমুখি হাসে। হাসিটার অর্থ সবাই আনন্দেই কাটিয়ে নেয়। বোঝার কি আছে? হুট করে বন্ধ চোখের পাতা খুলে মিসেস নুরি বললেন, ছেলেটাকে এখন বিয়ে করানো উচিত। বয়স তো কম হলো না। সেসবে তোমার মন দিতে হবে না, তুমি মন দাও আমার দিকে। সবাইকে সবটা ভাবতে হয় না। মিসেস নুরির মুখটা ছোট হলো, মলিন হলো। ভাবতে হয় না নাকি ভাবতে মানা? অনল মাহমুদ চোখ খুলে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। মিসেস নুরিও মুখে হাসি ফুটালেন। সে হোক জোর করে, হোক ইচ্ছে করে। অনল মাহমুদ বললেন, তোমার একমাত্র কাজই হলো আমাকে সময় দেওয়া, আমাকে নিয়ে ভাবা, আমার সাথে সাথে থাকা। তুমি কেন ছোটখাটো বিষয় মন দেবা?
আচ্ছা বাবা, আর সেসব ভাববো না। দুজনেই একসাথে হেসে উঠলেন। এমনভাবে কথা বলতে লাগলেন যেন টিনেজ বয়সে সদ্য প্রেমে পড়ার ফিলিংস উপভোগ করছে দুজন। হাতের মুঠোয় আজ 10 টাকার চিপস। মেয়েটা তাকে কাল বলে দিয়েছে চিপস নিয়ে যেতে, প্রতিদিন নাকি তার ওই 5 টাকা লজেন্স খেতে ভালো লাগে না। আফরা তখন শক্ত গলায় কিছু কথা শোনাতে ইচ্ছে হয়েছিল, তবে কি বুঝে যেন চুপ থেকে সায় দিয়েছে। অগত্যা তাকে আরও 5 টাকা বেশি খোয়াতে হলো। এখানেই হয়তো ধনী গরিবের তফাৎ। গরিবের কোনো ছেলে মেয়েকে যদি সে প্রতিদিন এমন লজেন্স দিত, হয়তো ও খুশিতে চিকচিক করা চোখ নিয়ে তাকিয়ে থাকতো, সাহস করে বাড়ি আনার কিছু বলতো না। কারণ তাদের জানার পরিধি তো ওই 5 টাকা লজেন্সই। অথচ ধনীর দুলালি বাহারি খাবার গলথকরণ করে, তাদের কি আর প্রতিদিন এই 5 টাকা লজেন্স চলে? গেট পেরিয়ে আফরা বাড়িতে ঢুকে ভার্সিটি থেকে আগে চলে আসায় আজ একটু শপিংয়ে গিয়েছিল সে। টুকটাক বাজার করে বাড়িতে রেখে তারপরে এসছে, তাই একটু দেরি হয়েছে। না জানি মেয়েটা আজ তাকে কেমন সময়ের জ্ঞান দেয়। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিবে, ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। থরথর করে কেঁপে ওঠে আফরা, হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায় মাটিতে। এলোমেলো পায়ে দৌড়ে রান্নাঘরের জানালার ধারে দাঁড়ায়, বেশ বড় জানালাটা। উকি দিতে ড্রয়িং রুমের দৃশ্য নয়ন যুগলে এসে বাড়ি খায়, চোখ বুজে নেয় সে। এ কেমন বাড়ি? তার আর কি কি জানার আছে? এ বাড়ির মানুষগুলো আদৌ মানুষ তো? জানালা থেকে সরে আসে, মন চাইছে এক ছুটে বেরিয়ে যেতে, আবার বিবেক যেন বাধা দিচ্ছে, বলছে তাকে ভেতরে যেতে। হয়তো সে কলিং বেলটা চাপলেই মেয়েটা বিপদ থেকে রক্ষা পাবে। নিজেকে ঠিকঠাক করে চিপসের প্যাকেটটা আবার হাতে তুলে নেয়। কাপা কাপা হাতে কলিং বেল চাপতেই ভেতরে ছেড়ে দাও, কাছে এসো না আর্তনাদ থেমে যায়। স্বস্তি নিঃশ্বাস ফেলে আফরা। দূর থেকে আজ কোনো মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পেরে মায়ের কথা বড্ড মনে পড়ছে আফরার। দরজা খোলার শব্দ, কারো তীক্ষ্ণ দৃষ্টি তার উপর। ইতস্তত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে আফরা। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আরাফ বলে ওঠে, আজ সুন্দরীর এত দেরি হলো? টাকা কি এমনি এমনি দেওয়া হয় নাকি? সহ্য হয় না আফরার। একজন ধর্ষকের সামনে দাঁড়িয়ে এমনিতে তার শরীর ঘিন ঘিন করছে, তার উপর এমন কথা। অপ্রসন্ন কণ্ঠে বলল, টাকাটা নিশ্চয়ই আপনি দিচ্ছেন না, পথ থেকে সরুন। সরবো না, কি করবে? যাও দেখি। গা জ্বালানো হাসি দিয়ে দরজা আগলে দাঁড়ায় আরাফ। রাগ হয় আফরার, মাথা উঁচু করে ড্রয়িং রুমে দৃষ্টি ফেলে। শাড়ির আঁচল আগলে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মিহির মা মনিরা। তার আসতে একটু দেরি হলেই হয়তো আজ এই মেয়েটা দেবর দ্বারা ধর্ষিত হতো। এগিয়ে এসে আরাফের মুখোমুখি দাঁড়ায় আফরা। কটমট দৃষ্টিতে তাকিয়ে আরাফের পায়ের ওপর হিল জুতোর শক্ত লাথি বসিয়ে হিস হিস করে ওঠে, আমি সুন্দরী, আমি রুদ্রমূর্তি। লাগতে আসিস না, রূপের তোপে পুড়ে ছাই হয়ে যাবি। পা ধরে লাফাতে থাকে আরাফ, চোখ মুখে ব্যথার ছড়াছড়ি। আফরা হেসে এগিয়ে যায়, মনিরার হাত ধরে উপরে চলে যায়। সে ভীতু, তবে এতটাও নয়। নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয় সে জানে। মনিরা অবাক চোখে মেয়েটিকে দেখে যায়। এতদিন সে মেয়েটিকে ভীতু জানত, পরপর কয়েকদিন সে বাঁচিয়েছে মেয়েটিকে। আজ সেই ভীতু মেয়েটি তাকে বাঁচালো। আফরা মনিরার দিকে না তাকিয়ে বুঝে যায়, নরম সুরে বলে ওঠে, মুখ বুঝে সব সহ্য করলে আত্মচিৎকারগুলো ঘরের মাঝেই মিলিয়ে যাবে। শক্ত হন শক্ত হন আপু, এমন শক্ত হন বিপরীত মানুষটার আত্মচিৎকার যেন আপনাকে আনন্দ দেয়। গভীর রাত, চারদিক অন্ধকারে ছেয়ে আছে। ঘুমন্ত শহর নিঃশব্দ। সরু রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আরাফ, বিধ্বস্ত তার চেহারা, চোখে মুখে ভয় ব্যথা ছড়াছড়ি। খোলা চোখের কোণ ঘেঁষে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। কাটা গালটায় কেমন সাদা মাংস বের হয়ে আছে, রক্তিম নাকটা থেতলে গেছে। কাটা বাম হাত নিয়ে ছটফট করতে করতে দৌড়াচ্ছে সে, উদ্দেশ্য লোকালয়। হাইওয়ের বড় রাস্তা ধরে এখনো সায় সায় করে গাড়ি ছুটে যাচ্ছে। একবার রাস্তাটা ধরতে পারলেই তার জীবন আজ বেঁচে যাবে। কাটা হাতের কাঁধ চাপড়ে ধরে পেছনে ঘুরল আরাফ। হুডি জ্যাকেট পরিহিত লোকটার হাতে মস্ত বড় ছুরি, তাকে ধরার জন্য ধাওয়া করছে। যদিও সে এখন লোকটার পায়ের শব্দ ছাড়া কিছুই দেখতে পারছে না, তবে এই লোকটাকে যে সে দেখেছে, অনুমান তার ভুল নয়। আরাফের গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু ভয় ব্যথায় গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে আওয়াজ করলেই অন্ধকারে লোকটা তার অবয়ব টের পেয়ে যাবে, তাকে ধরে মস্ত বড় ছুরিটা গলায় বসিয়ে দিবে, আর সে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। কথাটা মনে হতে যেন আরাফের পায়ের গতি বৃদ্ধি পায়।
একসময় হাইওয়ের রাস্তার ল্যাম্পপোস্টটা চোখে পড়তেই আশার আলো খুঁজে পায় সে। ওই যে দ্রুত বেগে এক গাড়ি আসছে, বারবার উপরওয়ালাকে ডাকছে সে। এইবারের মতো বাঁচিয়ে নেওয়ার কত প্রার্থনাটা যেন কবুল হয়েই গেল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল সে। দ্রুতগামী ট্রাকটার শরীরটাকে ছুঁয়ে ফেলতে গিয়েও থেমে গেল। পটলা মাছের মতো লাফানো বুক, কুকুরের মতো বের করা জিহ্বা নিয়ে আরাফ ঢলে পড়ল রাস্তায়। ট্রাক ড্রাইভারকে নামতে দেখে হুডি পরা লোকটা লুকিয়ে পড়ল গাছের আড়ালে। তীক্ষ্ণ রক্তিম চোখ মেলে দেখতে লাগলো নেতিয়ে পড়া শরীরটা। চোখে যেন আক্রোশ, খিদে, রক্তের খিদেই বটে। আজ যে শিকার তার হাত ছাড়া হয়ে গেল। ট্রাক ড্রাইভার যখন তাড়াহুড়া করে আরাফের শরীরটা মালবাহী ট্রাকটায় তুলে হসপিটালের পথ ধরল, লোকটা আড়াল থেকে বের হলো। ডান হাতে থাকা ছুরিটা মুখ বরাবর ধরে নাক টেনে ঘ্রাণ নিল। আহা, রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? খেতে না জানি কতটা মিষ্টি হবে, হয়তো অমৃত। বার কয়েক নিঃশ্বাস টেনে হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার আমার মুখোমুখি পড়িস না। তোর রক্তের ঘ্রাণ যে আমার পাকস্থলী নাড়িয়ে দিয়েছে, যতক্ষণ না স্বাদ গ্রহণ করবে থামবে না। অন্ধকারে আসা আগন্তুক আবার অন্ধকারেই মিশে গেল, মিলিয়ে গেল রাতের কৃষ্ণকুহরে। হয়তো আবার কোনো একদিন দেখা মিলবে। হাতের শোভা পাবে মস্ত বড় সেই ছুরিটা। তীক্ষ্ণ রক্তিম থাকবে নয়ন যুগল, মনে থাকবে রক্তপানির আকাঙ্ক্ষা। এতটুকুই তো যথেষ্ট কারো জীবনের অন্তিম টানতে। কিরে বোন, আজ এত দেরিতে ঘুম থেকে উঠলি? রাতে ঘুমাসনি? বড় বোনের কথায় কিছুটা চমকালো অথই। ধরা পড়ার একটা ভাব। আফরা যেন এক নিমিষেই বুঝে ফেলল বোনের মনোভাব। রাগে কঠোর হলো তার মুখশ্রী। গজগজ করে বলে উঠল, দুধ দিয়ে কালসাপ পুষি, খায় আমার টাকায়, চিকিৎসা চলে আমার টাকায়, ভাবে অন্য কারোর কথা। মরিস না কেন তুই? কথাটা বলতে বলতে কেঁদে উঠল আফরা। চুপচাপ সেই তপ্ত নোনা জল দেখে নিল অথই। দেখতে দেখতে কখন তার চোখ বেয়ে জল পড়তে লাগলো একটুও টের পেল না। টের পেল তখন যখন আফরা তার ধার ঘেঁষে বসেছে, নরম হাতে চোখে জল মুছিয়ে দেয়। কেঁপে ওঠে অথই, মুখে ফুটে ওঠে ব্যথা। বলতে ইচ্ছে করে অনেক কথা, বলতে পারে না। তার ভালোবাসা যে শুধু তার গলার স্বরটাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে 4টে বছর, কেড়ে নিয়েছে তার জীবনের সকল সুখ। কোন মুখে বোনকে জবাব দিবে সেই সাধ্য যে তার নেই। আফরা বলে, খুব তাড়াতাড়ি সুস্থ হবি বোন, আমি তোকে মস্ত বড় ডক্টর দেখাবো। আর মাত্র কয়েকটা মাস কষ্ট কর, এরপর তুই সুস্থ হবি। দু বোন এই শহর ছেড়ে অন্যত্র চলে যাব। এই শহর ভালো না। চুপ থেকে নীরব সমর্থন জারি করলো অথই। চোখ মুছে ঘর থেকে বের হয়ে গেল আফরা। কয়েক লোকমা ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল বোনকে। তারপর নিজেও কিছুটা খেয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। যদিও আজ ভার্সিটি যাওয়ার ইচ্ছে তার ছিল না, তবে যাকে কেন্দ্র করে তার সাথে সম্বোধনের খেলা চলছে তাকে তো চিনতে হবে। মনে মনে পণও করে নিয়েছে আজ যে প্রথম তাকে ভাবি বলে ডাকবে। গলা চেপে ধরে হলেও পেট থেকে কথা বের করে ছাড়বে। ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। ভার্সিটিতে টিকে থাকা মুশকিল হবে। সারা ঘরময় ছোটাছুটি করছে মনিরা। আজ আনন্দগুলো যেন উপচে পড়তে চাইছে। পুরো বাড়ি আজ আহাজারি চিৎকারে গমগম করলেও মনিরার মাঝে কোনো রকম বিষাদের চিহ্ন নেই। একজন ধর্ষকের জন্য আর যাই হোক সমবেদনা মানায় না। তার তো ইচ্ছে করছে ভালো হাতটাও দুমড়ে মুচড়ে দিতে, আর কোনো দিন যেন কোনো মেয়ের সম্মানে থাবা না বসাতে পারে। কাল রাতেই খবর এসছে, বাড়ির বড় ছেলে পুলিশ অফিসার আতিকুর ডিউটি থেকে এসেছে সবে। তখনই খবরটা পেয়েছে। ফোন পাওয়ার সাথে সাথে ছুটে গিয়েছিল। ভাইয়ের এমন অবস্থায় আরামে ঘুমে বিভোর থাকতে পারে সে? খবরটা তখনও মনিরার কানে পৌঁছায়নি। আজ সকালে সে পেয়েছে। তারপর থেকে খুশিতে আত্মহারা হয়ে গুনগুন করে গান গাইছে। আপাতত এখন নিজের শ্বশুরবাড়িতে ধর্ষণ হওয়ার ভয় পেতে হবে না। এমন অশ্লীলতা যে তার সহ্য হয় না। আমার চা এখন আসলো না কেন? ঘুমাচ্ছ রান্নাঘরে? স্বামীর গম্ভীর চিৎকারে ট্রে ধরে রাখা হাতটা সামান্য কেঁপে উঠল মনিরার। ভয়ে ঢোক গিলল। খুশিতে ভুলেই গিয়েছিল। পা চালিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। কুচকানো ভ্রু নিয়ে ভাবতে ব্যস্ত সে। আজ হঠাৎ তুমি? স্ত্রীকে দেখে আতিকুর মুচকি হাসল। মনিরার অবাকতা যেন বেড়েই চলছে। হুট করেই আতিকুর মনিরার হাত থেকে ট্রেটা নিয়ে অন্যত্র রেখে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। এবার যেন মনিরা বাকরুদ্ধ, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার পেল না। আতিকুর বলল, আজ মনটা বেশ ভালো দেখছি। মনিরা তবুও চুপ। আতিকুরের হাসি চওড়া হলো। বইয়ের নরম গালটা টেনে বলল, জানো আজ আমি খুব খুশি। এতটা খুশি আমি গত কয়েক বছরও হয়নি। এত খুশি কেন?
বোবার ভানটা ছেড়ে মুখ খুলল মনিরা। অস্পষ্ট স্বরের কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রহস্যময় হেসে আতিকুর বলল, যে কারণে তুমি এত খুশি। ভাবি সম্বন্ধের কারণ। মাধ্যম আজ না বললে এখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে যাব। বুঝতেই পারছেন ক্ষতিটা কার হবে। ভয়ে জড়সড় এক ঢোক গিল সামনের মেয়েটি। প্রিন্সিপাল স্যার মানেই তাদের জন্য জম। এই লোকটা এতটা কড়া, যদি শুনতে পারে ব্যাপারটা এক্ষুনি হয়তো ভার্সিটি থেকে বের করে দিবে। আপনারা সেই সুযোগটাই নিয়েছে। এদের কিছু বলেও লাভ হচ্ছে না। মন খুশিতে ভাবি ডেকে যাচ্ছে। মনে হচ্ছে সকলের ভাবি ডাকার জন্য সে উন্মুক্ত। সরকারি একটা ভাব। মেয়েটা ইনিয়ে বিনিয়ে বলল, আপু, আমি তো জানি না, আপনি বড় ভাইদের জিজ্ঞাসা করেন। তারা যা বলতে বলেছে আমরা তাই বলছি। আফরা হাসলো। মেয়েটার হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, এই যে তোমার চোখ, আমি স্পষ্ট ভয় মিথ্যে দেখতে পাচ্ছি। তোমার চোখ এড়িয়ে যাওয়া এতটা সহজ নয়। আমি অপারগ এখন। এতগুলো মানুষের দোষের শাস্তি তোমাকে একাই বহন করতে হবে। কারণ একটাই, তুমি আমাকে মিথ্যা বলেছো। মেয়েটি এবার ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল। দাঁড়িয়ে গেল আফরা। কোনো রকম সমবেদনা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করল না। অপেক্ষা করলো মেয়েটি শান্ত হওয়ার। মেয়েটি খানিক পর শান্ত হলো। ফ্যাস ফ্যাস কণ্ঠে বলল, আপু, ভাইয়ারা আমাদের ভাবি ডাকতে বলেনি, শুধু ছেলেদের বলেছিল, যাতে আপনাদের কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনারা যেন কোনো সমস্যা না হয়। আর কিছুই বলেনি। এর জন্য আমরাও মজা করে আপনাকে ভাবি রেখেছি। আমার কাজিন একজন এখানে সিনিয়র, আমি তার থেকেই শুনেছি সব। আফরা চোখ মুখে তাচ্ছিল্য ফুটে উঠল। ভার্সিটিতে 3টা বছর কাটিয়ে ফেলল নিজের মতো। এখন আসছে ডিস্টার্ব যেন না করে সমাধান করতে। বিষয়টা হাস্যকর। মজা করার ব্যাপারটা নিয়ে আফরার চোখ মুখ লাল হয়ে এলো। সে কি মজার পাত্রী, নাকি এরা তাকে পাগল ভাবছে? যে যেভাবে পারছে মজা করছে। কাট কাট গলায় বলল, এত কিছু জানতে চাইনি। আমার অজানা অচেনা জামাইটাকে সেটা বলুন, যার মেহেরবানিতে সরকারি ভাবি হয়ে গেলাম। তার দর্শন না পেলে চলবে? মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কেউ আছে কিনা দেখে নিল। আফরার কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদ। আপনার ছেলে পেলের মুখে লাগাম টানুন মিস্টার আদিল মাহমুদ। না আমি আপনাকে চিনি, না আপনার সাথে আমার কোনো রকম প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। গম্ভীর কণ্ঠে কথাটা বলেই মুখশ্রী কঠোর করে নিল আফরা। সময়টা এখন গোধূলি বিকেল। মেয়েটির কাছ থেকে শুধু নামটা শুনেই যা বোঝার বুঝে গেছে আফরা। নাদিয়া যে একা নয়, তার ভাইও সাথে আছে, এটা বুঝতেও তার বাকি নেই। তাই তো মনের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেনি। এক মুহূর্তেই আদিল মাহমুদের ঠিকানা জেনে চলে এসছে। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। এই অফিসে নাকি তাদের বসের কেবিনে কেউ ঢুকতে পারে না, বাইরে থেকে কথা বলতে হয়। এই কথাটা শুনেই আফরার মাথায় বড় সড় রকমের বাজ পড়েছিল। ব্যাপারটা কেমন কৌতূহলী, তবে নিজের সমস্যার চাপে কৌতূহলটা নিজের মাঝেই চেপে রেখেছে। এই যে সে একা একটা ঘরে অবস্থান করছে, সে জানে অপর পাশে আদিল মাহমুদ নামক লোকটা রয়েছে, তাকে ঠিক দেখছে, তবে সে লোকটাকে দেখতে পাচ্ছে না। রাগটা যেন তীর তীর করে বেড়ে যাচ্ছে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে গলার স্বর আরেকটু উঁচু করে আবার বলল, আমি কিছু বলছি মিস্টার, ভদ্রতার জ্ঞানও কি হারিয়ে ফেলেছেন নাকি সামাজিকতা বোঝেন না? আদিল নিজ মনে ফাইল দেখছিল। তার কানে পুরো কথাই ঢুকেছে, তবে হিসেবটা গরমিল হয়ে যাবে বলেই মুখ ফুটে কিছু বলছে না। এখন আর সে চুপ করে থাকতে পারল না। কালো বল পয়েন্ট কলম হাতে তুলে নিয়ে গুটি গুটি অক্ষরে কিছু লিখেই বলল, আমি নয় ভদ্রতা সামাজিকতা বলছি না, তবে মিস আপনি তো বলছেন অপরিচিত কারোর সাথে উচ্চ গলায় কথা বলা কোন ধরনের ভদ্রতা, যদি একটু বলতেন। অপমানে থমথমে হয়ে যায় মুখ। হাত দিয়ে 3 পিসের একাংশ চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে চায় আফরা। একসময় সে শান্ত হয়, তাকে তো হারলে চলবে না। ঠেস দিয়ে বলে ওঠে, কি যে বলেন, আপনি আমার অপরিচিত হবেন কেন? আপনি তো আমার অতি প্রিয়, না দেখা, কবুল না বলা জামাই। আপনার সামনে গলার স্বর শুধু উঁচু কেন, গলাবাজিও করা যাবে। আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা এসব বলছে কেন? মজা করছে তার সাথে? ফাইলে চোখ রেখে গমগম কণ্ঠে বলল, হোয়াট, কি বলছেন? মাথা ঠিক আছে? কিসের জামাই, কার জামাই? একদম নাটক করবেন না। নিজের চামচাদের আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন না জানার ভান করছেন, অথচ এখন আমি সরকারি ভাবি হয়ে গেছি।
যে যেভাবে পারছে মজা লুটে নিচ্ছে। আফরার কথা আদিলের মাথায় ঢুকে এও বুঝতে পারে তার ছেলেবেলেরাই কিছু ঘটিয়েছে। শান্তস্বরে বলে ওঠে, মিস, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আপনাকে সত্যি যদি অসম্মান করে থাকে, আমি বিষয়টা দেখব। আফরা কিছুক্ষণ ভেসে আসা কণ্ঠকে অনুমান করে তাকিয়ে থাকে। পরক্ষণেই নাদিয়ার কথা মনে হতেই বলে ওঠে, সময় থাকতে নিজের বোনকেও সামলান। আমার জীবনে যদি প্রভাব ফেলতে আসে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না? আমার বোনকে টানছেন কেন? ভালো ব্যবহার সহ্য হয়নি? আপনার টাইম শেষ, আসতে পারেন। আমার এতটা সময় নেই আপনাদের দুই ভাই বোনকে নিয়ে ভাবার। যেদিন নাদিয়া মেয়েটা ভাবি বানানোর জন্য আত্মহত্যার নাটক করেছে, সেদিন থেকে আপনি নামক অচেনা অসহ্যকর মানুষটার সাথে না চাইতেও আমার নাম জুড়ে যাচ্ছে। এরপর আমার সম্মানে কোনোরূপ দাগ লাগলে দুই ভাই বোনকেই জেলের ভাত খাওয়াবো। মাইন্ড ইট। আদিল হাসলো। ফাইলটা বন্ধ করতে করতে বলল, ভয় দেখাচ্ছেন? আসলেই জানেন, ভালো ব্যবহার কারো কারো সহ্য হয় না। আমিও দেখব কি করেন আপনি। আদিল মাহমুদের সাথে লাগতে আসা দমের ব্যাপার আছে তো। এতদিনের তৈরি করা ইমেজ এক নিমিষেই ভেঙে গুড়িয়ে দিতে পারি আমি। আমাকে দুর্বল ভেবে ভুল করবেন না মিস্টার। রক্তচক্ষু নিয়ে দণ্ডায়মান সাহসী মেয়েটির দিকে তাকায় আদিল। মেয়েটা তাকে ভয় দেখাচ্ছে। সাহস কি করে হয়? তার অফিসে তার কেবিনে দাঁড়িয়ে মেয়েটা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে, সে সহ্য করছে কেন? আফরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় আদিল। চোখের দৃষ্টি এখন শান্ত, কিন্তু এই মুহূর্তে তার চোখের দৃষ্টিতে বাঁধন ছাড়া ক্রোধ থাকা উচিত ছিল। কিছুটা ভরকেও যায় সে। হঠাৎ করে দুর্বোধ্য হেসে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেস্ট অফ লাক মিস আফরিবনাথ। আমিও দেখতে চাই আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন। আফরা মুচকি হাসে, পেছন ঘুরে পা বাড়ায় হাঁটার উদ্দেশ্যে। আদিল অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার মুচকি হাসি মিশ্রিত মুখশ্রী দেখে। পর মুহূর্তে গা ছাড়া ভাব নিয়ে কাজে ডুব দেয়। এমন ঘটনা তার জীবনে অহরহ ঘটেছে। অনেকেই তার সামনে উঁচু গলায় কথা বলেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তবে টিকতে পারেনি। উড়তে থাকা ডানাটা কখন যে ছাঁটাই করে দেয় ঠিক নেই। ছটফট করে বিদ্রোহী, নিঃশ্বাস বন্ধ হয়। তবে তারই বা কি করার আছে? টকবগে যুবক, রক্ত গরম, তেজ তো থাকবেই। কেবিন থেকে বের হয়ে আফরা নিজের বাঁধা খোপাটা খুলে দেয়। হাঁটু সমান চুলগুলো আছড়ে পড়ে পিঠ বেয়ে। মুখে বাঁকা হাসি বিরাজমান রেখে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরে। হাঁটার তালে এলোমেলো কেশ ও নাচতে থাকে অবলীলায়। হুট করে পেছন থেকে দেখে হয়তো যে কেউই এলোকেশির মায়ায় মুগ্ধ হবে, আরেকবার তাকাতে বাধ্য হবে। তাই হলো। খোপা বাঁধা মাথায় ভেতরে যাওয়া মেয়েটাকে খোলা চুল দেখে অনেকের মনে উকি দিয়েছে নানান প্রশ্ন। এতটা সময় মেয়েটা কি করলো বসের কেবিনে? হয়তো কিছুক্ষণের মধ্যেই গুঞ্জন শুরু হবে। এক এক রকম মতামত পোষণ করবে এক একজন, কিন্তু গল্পের মুখ্য ভূমিকায় তো দুজন মানুষই, আফরা আদিল। আফরা তো তাই চেয়েছিল। অফিসের গেট পেরিয়ে বাইরে বের হয়ে আবার এক পলক পেছনে তাকায় আফরা। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি ভীতু, তবে বুদ্ধিহীন নই। আমার মস্তিষ্কের নিউরনগুলোতে কি কি বসবাস করে কেউ জানে না। শুধুমাত্র স্নায়ু কোষে পৌঁছানো মাত্র। উত্তেজনা ছাড়া আবার খেলা মজে না। তোমার সাহস সত্যি বেড়েছে নাদিয়া। আমার নাগালে থেকে এত বড় ঘটনা কিভাবে ঘটালে? বুক একটুও কাঁপলো না? ফোন ধরে রাখা হাতটা থরথর করে কেঁপে উঠল নাদিয়ার। বড় সড়ো ঢোক গিলে বিছানায় বসলো। মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না, বুকটা কেমন কাঁপছে। সে তো জানতো এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে, তবে এখন কেন ভয় পাচ্ছে? আদিল হয়তো বুঝতে পারল বোনের মনোভাব। হুট করে হাসল সে। হাসিটা নাদিয়ার কর্ণকুহরে পৌঁছাতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। এই হাসি তাকে তিরস্কার করছে, তার জীবনের ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। বড্ড আফসোস হচ্ছে এখন তার, কেন এত বড় সাহস করতে গেল। আদিল বলল, আমার জীবনে ঢোকার পারমিশন আমি কাউকে দিইনি। আমার রাজ্যটা সম্পূর্ণ আলাদা, প্রবেশ নিষেধ। প্রথম ভুল ক্ষমা করলাম, যা বোন বলেই পেলে। দ্বিতীয় ভুল আর ক্ষমা পাবে না, সাবধান। ফোন কেটে দিয়ে আবার হেসে উঠল আদিল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে আপন মনেই বলল, তোমার ভুল, অথচ শাস্তি পাবে মেয়েটে। আই এম সো সরি। মেয়েটার সাহস যে আমার ভালো লেগেছে। যাকে যাকে আদিল মাহমুদের মনে ধরে তার চেয়ে স্থান নেই। অন্যদিকে নাদিয়া থম মেরে বসে আছে। তার ভাগ্যটা এবারেও তার ফেভারে ছিল, না হলে আদিল মাহমুদের হাত থেকে বাঁচা কম কথা নয়। ফোন হাতড়ে পরিচিত এক নাম্বারে ফোন দিল। রিসিভ হলো কিছু সময় পর।
ফোন রিসিভ করে অপর পাশের মানুষটা বলল, কি ব্যাপার, অনেকদিন পরে ফোন আসলো? সাবধান থাকার সময় এলো বলে। সিংহ যে গর্জে উঠেছে, এক থাবাতেই মাংস খুবলে নেবে। মাংস যদি মানুষের না হয় কুকুরের হয়, সিংহ গ্রহণ করবে তো? নাদিয়া চাপা শ্বাস ফেল। আদিল মাহমুদ আর এই মানুষটা যে একই ধাঁচের। কার ভয় সে পাবে, আবার কাকেই বা সাপোর্ট করবে? বলল, তুমি কি আবার রক্তের খেলা শুরু করতে চাইছো? এসব না করলে হয় না। আহা, ভয় কেন পাচ্ছ নাদু? রক্তের খেল যে নেশা। তুমি তো মদ খেয়েও মাতাল হও না, তবে আমি যে রক্ত দেখলেই মাতাল হয়ে যাই। নাদিয়া চোখ মুখে অসম্ভব ভয়। থামল লোকটি। খানিক সময় নিশ্চুপতায় ছেয়ে গেল। হুট করে দুষ্টু হেসে বলল, মাতালের পিনিক বুঝো তো? তোমার তো আবার পিনিক হয় না, দিব্যি ঘুরে বেড়াও। আমি আবার দিন দুনিয়া ভুলে যাই। এখন রাখছি, টাটা। কোনো রকম সময় ব্যয় না করে ফোন কেটে দেয়। মদের কথা শুনে যেন জিভ নিষ্পিস করে ওঠে মদের স্বাদ পাওয়ার জন্য। গলা যেন শুকিয়ে কাঠ হচ্ছে। স্বচ্ছ গ্লাসে তরল নিষিদ্ধ পনীয়টা ঢেলে চুমুক বর্ষায় নাদিয়া। চোখ বুজে তৃপ্তির সুর তোলে। এখন মনে হচ্ছে জীবন সুন্দর। তোকে অন্যত্র চলে যেতে হবে বোন, এখানে তুই সেফ নয়। আমাকে ওরা ভালো থাকতে দিল না রে। ফ্যাল ফ্যাল করে বোনের দিকে তাকিয়ে রইল অথই। আফরা যত্ন নিয়ে অথয়ের মুখে ভাতের লোকমা তুলে দিয়ে বলল কথাটি। গলা দিয়ে খাবার নামে, মুখে খাবার নিয়ে ভালো হাতটা তুলে বোনের হাতে রাখার চেষ্টা করলো অথই। অনেকদিন নাড়াচাড়া করা হয়নি, কেমন অবশ হয়ে আসে। আফরা বোনের মনের অবস্থা বুঝে বলল, চিন্তা করিস না বোন, তোকে যেমন সেফ রাখবো আমি নিজেও সেফ থাকবো। ওরা যদি প্রভাবশালী হয়ে আমার জীবন বিষিয়ে তুলতে আসে, আমার বিষ দাঁত তো মুখের কোণে লুকিয়ে থাকবে না, এক ছোবলেই শেষ করে দিব। শান্ত হলো অথই। সূক্ষ্ম এক অদ্ভুত হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আফরা নিজের মতো উদাস মনে খাইয়ে দিয়ে পড়তে বসল। মাথাটায় আজ কত কি ঘুরছে, ভুলভাল কি সব ভাবছে। এই মস্তিষ্কটাই না জানি তাকে বিপদে ফেলে। ঘড়ির কাঁটায় 11টা বেজে 43 মিনিট। ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে মনিরা। অপেক্ষা আতিকুরের, এখনো আসছে না। ঘুমে ঢুলে পড়লেও ঘুমানোর সাহস হচ্ছে না। আসা মাত্রই দরজা না খুললে আবার কেমন চোটপাট করে কে জানে। শরীর যে আর চায় না এত প্রহার সহ্য করতে পারে, তারও তো সহ্য ক্ষমতা শেষ আছে। কলিং বেলের শব্দ, হুড়মুড় করে উঠে বসে মনিরা। পরনে শাড়ি ঠিক করে দরজার দিকে ছুটে যায়। দরজা খুলেই হাঁ হয়ে যায় সে। দরজার উপাশে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে আতিকুর। হাতের ভাঁজে শোভা বেলি ফুলের মালা, ইউনিফর্মের পকেটের ভাঁজে চকলেট। আতিকুর হুট করে মনিরাকে কোলে তুলে নেয়। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মনিরার কাছে। লোকটা এতটা ভালো হলো কেন? এতটা ভালোবাসায় বা দেখাচ্ছে কেন? তাকে কি ভোলাতে চাইছে? কারণ কি? আমার বউটা এত অবাক হচ্ছে কেন? আমি কি করে নিতে পারি না? আতিকুরের কথায় নিজ ভাবনা থেকে বের হয় মনিরা। হুট করেই তার রাগ হয়, বলতে ইচ্ছে করে অনেক কথা, তবে এর সাহসে কুলায় না। যদি আবার প্রহার করে, নরম সুরে বলল, নিতে পারো। আতিকুর হাসে। মেয়েটির চোখে মুখে ভয়, অবাকতা সে টের পাচ্ছে, তবুও যেন মনের মধ্যে শান্তি লাগছে। ঘরে গিয়ে মনিরাকে নামিয়ে দেয়, ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মনিরা খাবার নিয়ে আবার ঘরে আসে। আতিকুর আগে খাবার শেষ করে। মনিরাকে কাছে টেনে কিছুটা সময় বসে রয়। মনের মধ্যে কথা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। মনিরা অপেক্ষা করছে স্বামীর মুখ থেকে কিছু শোনার জন্য। অপেক্ষার অবসান করে আতিকুর বলল, এতদিন খারাপ আচরণের জন্য আমি ক্ষমা চাচ্ছি মনিরা, ক্ষমা করবে না? মনিরা ছোট ছোট চোখে স্বামীকে দেখে। ভেতরে কি চলছে বুঝতে পারে না। এই মুহূর্তে নানান রকম সুখ যেন তাকে ঘিরে ধরে। আর 5টা বাঙালি মেয়ের মতোই স্বামী ভক্ত মেয়েটি একটু ভালোবাসায় এতদিনের করা অত্যাচারের কথা ভুলে যায়, ঝাঁপিয়ে পড়ে স্বামীর বুকে। হাসি ফুটে আতিকুরের মুখে। অদ্ভুত এক রহস্যময় হাসি খেলা করে তার চোখে মুখে। মনিরা তখন স্বামীর বুকে মাথা রেখে স্বপ্ন বুনতে ব্যস্ত। এদিকে তার স্বামী যে মনের মধ্যে কি পোষণ করে রেখেছে সে কি জানে? হয়তো জানে না। রহস্যময় হাসির কারণ কি? আমি তোমার ভাবি হতে রাজি নাদিয়া। কথাটি কর্ণকুহরে পৌঁছাতেই নাদিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। মুখে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আফরা। সময়টা এখন সকাল। আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি এসেছে সে। সরাসরি নাদিয়ার আড্ডা স্থলে এসে কথাটি বলে পাশে বসলো। নাদিয়া কিছুক্ষণ তাকিয়ে বলল, হঠাৎ এত পরিবর্তন? কালকে তোমার ভাইয়ার কাছে গিয়েছিলাম, অ্যাটিটিউড মনে ধরেছে, ভাবলাম সুযোগটা লুফে নিই।
চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নাদিয়া। আফরার মনোভাব বোঝার চেষ্টায় তাকিয়ে রইল, তবে কিছুতেই ধরতে পারল না মেয়েটা কেমন রহস্যময়। আফরা আবার বলল, সন্দেহ করছো আমাকে? ভরকে গেল নাদিয়া। মেয়েটা বুঝলো কি করে? আমতা আমতা করে বলল, সন্দেহ করার কথা না বলছো? হঠাৎ মেয়েটা রাজি হয়ে গেল, ব্যাপারটাই মাথায় ঢুকছে না। শব্দ করে হাসলো আফরা। ভাবালিশ বলল, হয়তো কারণ আছে, নয়তো নেই। তবে তোমার ভাইয়ের বউ কিন্তু আমিই হব, দেখে নিও। নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরে আফরা। পেছনে কয়েকজন মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় রহস্যময়ী মেয়েটির দিকে। নাদিয়াও ঠিক এভাবেই বলেছিল। মেয়েটি কি তার থেকে শোধ নিচ্ছে? তবে এত কিছু ভাবার সময় নাদিয়া পেল না। মনের মধ্যে এবার খুশিরা ঘুরছে। ভাইয়া এবার বাড়ি ফিরবে, বাড়িতে থাকবে, এর থেকে আনন্দের আর কি আছে? মেয়েটাকে সে যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। জ্ঞান ফিরেছে আরাফের, কিন্তু ভয়ে কথা বলছে না। চোখ বন্ধ করলেই সে রক্তচক্ষু দৃষ্টি ভেসে উঠছে নেত্র পল্লবে, যা তাকে শান্তি দিচ্ছে না। আতিকুর সহ আরো কজন অফিসার বসে আছে কেবিনের বাইরে। ডক্টরের চেক আপ হয়ে গেলে বয়ান নিবে তারা। ডক্টর বের হতেই একে একে কয়েকজন ঢুকে পড়ল কেবিনে। শক্ত বুটের পায়ের শব্দে কেঁপে উঠল আরাফ। চিৎকার করতে গিয়েও ভাইকে দেখে থেমে গেল। আপন রক্ত দেখে যেন নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরল, কেঁদে উঠল হাওমাও করে। আতিকুরের মাঝে তেমন ভাবাবেগ দেখা যায় না। দায়িত্বের চাপে যেন শুধু হাত আগলে বসে থাকে। কিছুক্ষণ পর যখন আরাফ স্বাভাবিক হয়, আতিকুর বলে ওঠে, কোথায় ঘটেছে ঘটনা? আমি বন্ধুদের সাথে ছিলাম, হঠাৎ করে অচেনা নাম্বার থেকে ফোন আসায় একটু দূরে গিয়ে ফোনটা ধরি। হ্যালো বলার আগে কেউ নাকে রুমাল চেপে ধরে, আর মনে নেই। জ্ঞান ফিরে দেখি আলো অন্ধকারের একটা রুমে আমি পড়ে আছি। সামনেই মুখোশধারী এক লোক চাপাতি দিয়ে মারতে আসলে ধস্তাধস্তি শুরু করি। চুপ হয়ে যায় আরাফ। বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে ওঠে, আমার বাম হাতে চাপাতি চালিয়ে দেয়। আমি কোনোরকম ছাড় পেয়ে দরজা ভেঙে পালিয়ে আসি। একসময় হাইওয়েতে এসে ট্রাকের সামনে অজ্ঞান হয়ে যায়। আতিকুর তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইকে পরখ করে। আর কেউ বুঝতে না পারলেও সে ঠিক পেরেছে, তার ভাই যে মুখস্থ মিথ্যে বলে যাচ্ছে সে জানে। তবে এই বিষয়ে কিছু বলল না। মুখোশধারী ছেলে নামে বুঝতে পেরেছিলেন? না, অন্ধকার ছিল। সে কোনো কথাই বলেনি? না, বলেনি। আমার হাতটা কেটে ফেলেছে। আমার বাম হাতটা আর নেই ভাইয়া। আবার কান্না করে দেয় আরাফ। প্রশ্ন থেকে বাঁচার জন্যই যে এমন নাকে কান্না তাও বুঝতে পারে। অফিসাররা আর প্রশ্ন না করে বাইরে চলে যায়। থেকে যায় আতিকুর। নীরবতায় ছেয়ে যায় কিছু মুহূর্ত। হুট করে আতিকুর বলল, এই বাম হাত দিয়ে তো আমার বইয়ের শাড়ির আঁচল টেনে ধরছিল, তাই না ভাই? ভীষণভাবে চমকায় আরাফ। আতিকুর হেসে উঠে দাঁড়ায়। আরাফের কাটা বাম হাতটায় টোকা মেরে কেবিনের বাইরে বের হয়ে আসে। ব্যথায় চোখ মুখ অসম্ভব রকমের কুঁচকায় আরাফ। মনের মধ্যে অজস্র ভয়, প্রশ্ন। তবে ভাইয়া কি এসবের সাথে জড়িত? নাকি সেই করেছে তার অবস্থা? নাকি অন্য কেউ? আপনার বোনের প্রস্তাবে রাজি হয়েছে মিস্টার আদিল। আপনি প্রস্তুত তো? আবারও সেই বিকেল, সেই মুহূর্ত, সেই কেবিন। আফরা আবার এসেছে আদিলের অফিসে। আজ তাকে অপেক্ষা করতে হয়নি, বরং আসার সাথে সাথেই বসের কেবিনে যাওয়ার অনুমতি পেয়েছে। কারণটা যে কালকের খোলা চুলের রহস্য সে বুঝতে পেরেছে। সবাই তাকে বসের বিশেষ কেউ ভেবে নিয়েছে। নিজের কাজে নিজেই গর্ববোধ করছে আফরা। আদিল মাহমুদকে তো টেক্কা দিতে হবে। আফরার গলার স্বর শুনে আদিল বসা থেকে উঠে দাঁড়ায়। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রাগে পুরো শরীরটা জ্বলে যাচ্ছে। মেয়েটা তার সাথে ওপেন গেম খেলছে, অথচ মেয়েটি জানেই না গেমের রাজা সে। কাচের গ্লাসটার শব্দ করে সরিয়ে আফরার সামনে দাঁড়ায় আদিল। আফরা দুপা পিছিয়ে যায়। অবাক হয়ে দেখে আদিলকে। বাহ, বেশ হ্যান্ডসাম তো। আফরা পিছিয়ে যাওয়াতে আদিল বাঁকা হাসে। তবে বেশিক্ষণ সেই হাসি স্থায়ী হয় না। আফরাকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণে মিলিয়ে যায়। চোখে ফুটে ওঠে অবাকতা। আফরা মিষ্টি হেসে বলল, ওরে বাস, দেখুন তো দুজনকে বেশ মানাবে না? আপনার বোনের পছন্দ আছে বলতে হবে। চোখ বুজে আবার খুলে আদিল শান্ত সুরে বলল, আপনাকে আবার সাবধান করছে মিস আফরা ইবরাত, আমাকে রাগাবেন না। এই অফিসে পাওয়ার দুঃসাহস আর করবেন না। প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। কালকে লাঞ্চ টাইমে আসবো কি? নিজের হাতে আপনার জন্য ভালোবেসে রান্না করব। আপনি চাইলে খাইয়ে দিতেও সমস্যা নেই। হাতের মুঠো শক্ত হয়, কপালের রগগুলো কেমন ফুলে উঠেছে।
রাগের তোপে ঘামছে আদিল। সামনের মেয়েটিকে এখনই শেষ করে দিতে ইচ্ছে করছে। গুনে গুনে কয়েকটা ঘা বসিয়ে দিতে পারলে হয়তো এই রাগটা কমে যেত। তবে এখন সে অপারগ। এই অফিসটা তো আর কসাইখানা নয়। ভয় পাচ্ছেন মিস্টার আদিল মাহমুদ? বিয়ে করতে আদিল মাহমুদ ভয় পাচ্ছে নাকি? ইস, বড্ড আফসোস হচ্ছে। হেসে ওঠে আদিল। মেয়েটা তার জেদ তুলতে চাইছে, অথচ এই মুহূর্তে তার রাগ ছাড়া কিছু হচ্ছে না। আফরার ধারণাকে ভুল প্রমাণ করে আদিল হেসেই বলে, আমি বিয়ে তাকেই করব যার জীবনের নায়ক হব, খেলার গুটি নয়। সো মিস আফরা ইমরান, ইউর প্ল্যান ইজ ফ্লপ। আমি না হয় আপনার জীবনে খল নায়িকা হয়েই ঢুকে যাব। খল নায়িকা কিন্তু পারমিশন নেয় না, প্রয়োজনই পড়ে না। আদিলের এবার বেশ ভালো লাগছে। মেয়েটি গভীর জলের মাছ, অনেকদিন পর ঠিকঠাক খেলোয়াড় পেল। খেলাটা জমে যাচ্ছে মনে হচ্ছে। নিজেও ভাবালেশ বলে ওঠে, আমার জীবন একমাত্র চাবিকাঠি আমার হাতে। তুমি খলনায়িকা, অল দ্য বেস্ট। এবার যাবেন তো? আপনি চাইলে আমি থেকে যাব, আমার তো কোনো সমস্যা নেই। আমার বিরাট সমস্যা রয়েছে। আমার জীবন আর আমি নামক মানুষটা কারোর জন্যই থেমে থাকে না, আর আপনি থাকলে পুরোটাই টাইম ওয়েস্ট। সো প্লিজ, দরজা খোলা আছে। আফরা কিছুটা শব্দ করে হাসতে হাসতেই বের হয় কেবিন থেকে। আবার দরজা দিয়ে উকি মেরে বলে ওঠে, আমি আপনার সর্বনাশ দেখতে পাচ্ছি মিস্টার আদিল মাহমুদ। আপনার হার খুব তাড়াতাড়ি দেখবেন, শুধু সময়ের অপেক্ষা।